দর্শক আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের বিশেষ আয়োজন টিভিএন স্পেশাল অনুষ্ঠানে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। মূলত প্রবাসীদের দীর্ঘদিনের একটি দাবি ছিল বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে তারা অবদান রাখছেন, তারা জাতীয় সংকটের সময় এগিয়ে আসেন, ভূমিকা রাখেননি, কিন্তু বাংলাদেশের সরকার গঠনে কোনো প্রত্যক্ষ ভূমিকা রাখার সুযোগ পান না বলেই প্রবাসীদের ভোটের দাবিটি ছিল দীর্ঘদিন। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর বলিষ্ঠভাবে ঘোষণা দিয়েছিলেন এইবার প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাবে এবং শেষ পর্যন্ত তিনি তার কথা রাখতে যাচ্ছেন। নিঃসন্দেহে আমেরিকায় বাস করা বাংলাদেশি কমিউনিটির জন্য সবচেয়ে বড় সুখবর এটি যে আজকে থেকে, অর্থাৎ আজকে এই শুক্রবার থেকেই শুরু হয়ে গেছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম। এবং এই পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার অ্যান্ড ওয়েলফেয়ারের ডাইরেক্টর জেনারেল আব্দুর রব মন্ডল। তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নিউ ইয়র্কের কনসাল জেনারেল অফিসে এই কার্যক্রম শুরু করে দিয়েছেন। আগামী 31 অক্টোবর পর্যন্ত যারা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করার সুযোগ পাবেন এবং যাদের আগেই পরিচয়পত্র আছে তারা সবাই আগামী 2026 সালে অনুষ্ঠেয় নির্বাচনে, জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই বিশেষ খবরটি নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন এবং স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি যাদের হাত ধরে আমেরিকায় এই কার্যক্রমটি আজকে সূচনা হয়েছে তাদের দুজনকে, অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও ওয়েলফেয়ারের ডাইরেক্টর জেনারেল। আমি পরিচয় করে দিচ্ছি আক্তার আহমেদ এবং আব্দুর রব মন্ডলের সাথে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও স্বাগত আমাদেরকে এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা টেলিফোন করে কোনো প্রশ্ন করতে চাইলে এই বিষয়ে করতে পারবেন। একই সঙ্গে আমাদের ফেসবুক পেজেও আপনারা কমেন্টসে যে কোনো প্রশ্ন করতে পারবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা চেষ্টা করব আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে আপনাদেরকে উত্তর খুঁজে দেওয়ার। জনাব আক্তার আহমেদ, সিনিয়র সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। নিঃসন্দেহে এটি অনেক বড় সুখবর। ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি আমরা প্রায় 8000 মাইল দূরে বসে। কিন্তু প্রক্রিয়াগুলো কিভাবে এগোবে, কারা ভোট দিতে পারবেন, কিভাবে তারা ভোট দিবেন, পুরো প্রক্রিয়াটি একটু আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি প্রথমে সূচনা বক্তব্যে বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা গত 16 ডিসেম্বর 2024 তারিখে যে আমাদের জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন সেখানে উনি স্পষ্ট করেই আমাদের প্রবাসীদের ভোটাধিকারের আওতায় আনার জন্য একটা ঘোষণা দিয়েছিলেন। কাজেই ওই ঘোষণার পরে আমাদের দায়িত্ব এটাকে বাস্তবায়ন করার জন্য। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করি। আমি পদ্ধতিগতভাবে যেটা আমরা বিন্যাসটা করেছি যে আমরা প্রথমে আলোচনা কোন পদ্ধতিটা আমাদের জন্য গ্রহণযোগ্য হওয়া উচিত এবং অংশীজনদের সাথে আলোচনা করে আমরা ঠিক করেছি যে আপনার পোস্টাল ব্যালট সিস্টেম যেটা আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতা পরবর্তী থেকে সময়ে পোস্টাল ব্যালটের আওতায় কোনো প্রবাসী একটা ভোটও দিতে পারেন নাই। এর অনেকগুলো কারণ আছে, আমি সে কারণের ভিতরে যাওয়ার দরকার নেই, বরং কারণগুলোকে আমরা যদি ওভারকাম করে এটাকে আনতে পারি সেই জন্য আমরা কাজ শুরু করি। এবং আমরা একটা পর্যায়ে দেখলাম যে হ্যাঁ এটা সম্ভব। সেটাতে আমরা বললাম যে এটাকে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। আমরা একটাকে দুটো ভাগে মানে মোটা থেকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাজ এ ভোটার টু ভোট, আর আরেকটা হচ্ছে যে ভোট দেয়া। তো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবেন, কিন্তু রেজিস্ট্রেশনটা করবেন ভোটার হওয়ার জন্য আইটি সাপোর্টেড একটা প্ল্যাটফর্মে। এর আগে যেটা একটু বলার দরকার যে ভোট দেওয়ার জন্য তো রেজিস্ট্রেশন করবেন, কিন্তু তার আগে তো ভোটার হতে হবে। রাইট। তো ভোটার হতে গেলে আমার কি লাগবে? যে যারা নিবন্ধিত ভোটার, আরো ছোট করে যে বলি, যারা ভোটার বাংলাদেশের ভোটার তালিকায় যাদের নাম আছেন তারা আবশ্যকীয়ভাবে একটা জাতীয় পরিচয়পত্রের অধিকারী। তার মানে যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা ভোট দিতে পারছেন, ভোটার তারা, কিন্তু প্রবাসে থাকার কারণে এতদিন ভোট দিতে পারেন নাই। তাহলে এখন যেটা আছে যে আমাদের উত্তরসূরিরা যারা আছেন এখানে তারা হয়তো নিবন্ধিত হন নাই, মানে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন নাই, তাহলে তাদেরকে অন্তর্ভুক্তির একটা ব্যাপার, সেই অন্তর্ভুক্তির কার্যক্রমটা
প্রাতিষ্ঠানিকভাবে আজকে থেকে এখানে শুরু করা হয়েছে, কনসাল জেনারেল নিউ ইয়র্কে এটা শুরু করা হয়েছে। এখানে শুরু করতে যে আমরা যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আমি দুটো বিষয়কে একটু পাশাপাশি বলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। একটা হচ্ছে যে আগে যারা ভোটার হয়ে আছেন, এনআইডি আছে, তারা তো অলরেডি ভোটার। তাদের বিষয়টা স্যার আগে পরিষ্কার হয়নি আমরা, তারা যাদের আছে অলরেডি, যারা এনআইডি আছে, তারা কিভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে? গুড, আপনি আমি আসলে এটা পরে বলতে চেয়েছিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি এটা দিয়ে এটাকে বলি। আমরা একটা অ্যাপ ডেভেলপ করছি, এটা আমাদের মোবাইল ফোন আমরা বলি যেটা সেলুলার ফোনে, আমরা এই অ্যাপটাকে আপনার লঞ্চ করব। এই অ্যাপটা ডাউনলোড করা যাবে অ্যাপল প্লে স্টোর অথবা প্লে স্টোর থেকে। আমরা লঞ্চ করার সাথে করলে এটাকে করা হবে এই অ্যাপটা। আপনি আপনার মোবাইল ফোনে অ্যাপটা ইনস্টল করবেন। অ্যাপটা ইনস্টল করার পরে আপনাকে ছোট 2-3টা উপযোগী পরীক্ষা দিতে হবে যে আপনি রোবট না, যেটা আমরা সাধারণত করি, যে কোনো প্রেক্ষিতে এটা করা হয়, লাইভলিনেস টেস্ট আমরা বলছি। এরপরে আমরা যখন বুঝলাম যে হ্যাঁ আপনি একজন মানুষ এবং আপনি এই অ্যাপটাকে ব্যবহার করতে পারবেন, তখন আমরা বলছি যে আপনার এনআইডি নাম্বার যেটা আছে, এনআইডি কার্ডের বিষয়ে আমরা 3টা এনআইডি নাম্বার পাই। কিছু কিছু নাম্বার আছে যেখানে আমরা ল্যামিনেটেড প্লাস্টিক কার্ডে 13 ডিজিটের, কিছু কিছুতে আছে 17 ডিজিটের, আর স্মার্ট কার্ড যারা পেয়েছি আমরা তাদের হচ্ছে 10 ডিজিটের। 13 হোক, 17 হোক, 10 হোক, যে কোনো একটা হলেই এটা হবে। তার মানে আপনার কাছে একটা এনআইডি আছে, সেটা ল্যামিনেটেড কার্ডই হোক অথবা স্মার্ট কার্ডই হোক, আপনি এইটা দিয়ে নিবন্ধন করছেন ওই অ্যাপে। ওই অ্যাপটার নাম হচ্ছে পোস্টাল ভোট বিডি। এখন আমরা এটা লঞ্চ করিনি, কিন্তু আমি নামটা জানি, কাজে আগে থেকে বলে দিতে পারি। আমরা এইটার মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করতে গিয়ে আমাদেরকে যে জিনিসটা দেখতে হচ্ছে, আপনি যখনই এনআইডি নাম্বারটা দিচ্ছেন তখনই কিন্তু আমরা আমাদের এনআইডি ডাটা বেজে সিনক্রোনাইজ করছি। সেখান থেকে আমরা জানছি যে আপনি কোন কনস্টিটিউয়েন্সির ভোটার। আচ্ছা, কোন কনস্টিটিউয়েন্সির ভোটার এই জিনিসটা বুঝি আমরা যার বর্তমান ঠিকানা। আমরা দুটো ঠিকানায় আমরা অবস্থা, একটা হচ্ছে স্থায়ী ঠিকানা আর একটা হচ্ছে বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানাটাই নির্ধারণ করে দেয় যে আমি কোন কনস্টিটিউয়েন্সির ভোটার, এবং এটা অবশ্যই বাংলাদেশি বর্তমান ঠিকানা। হ্যাঁ, বাংলাদেশি বর্তমান ঠিকানা, এটা আমেরিকান না। তো কারণ এখানে তো এটা সম্ভব না, আপনি তো ভোট দিবেন বাংলাদেশে, কাজে এটা থ্যাংক ইউ, এটা খুব ভালো একটা আপনার সম্পূরক তথ্য। আপনি যখন এটা আমরা ডেটাবেস থেকে সিনক্রোনাইজ করছি, তখন আমরা জানছি যে আপনি ঢাকা 1, ঢাকা 2 বা দেশের যে কোনো 300 কনস্টিটিউয়েন্সির একটাতে আপনি ভোটার। এর সাথে আর একটা জিনিস দরকারটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি কোথায় পোস্টাল ব্যালটটা পেতে চান। আমরা বলেছি যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, তার মানে রেজিস্ট্রেশনের সাথে টেকনোলজির একটা সম্পর্ক আছে। ভোট দানের জন্য যে রেজিস্ট্রেশন, ওই যেটা অ্যাপল স্টোর থেকে আমরা বলছি যে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব এবং ইনস্টল করব, সেটার সাথে এইটুকুই হচ্ছে আমাদের আইটি সাপোর্টেড। এর বাকিটুকু হচ্ছে আপনার ম্যানুয়াল। ম্যানুয়াল ইন দ্য সেন্স যে আমরা যিনি প্রবাসী রেজিস্ট্রেশন করে যে ঠিকানাটা দিলেন যে আমি ঠিকানা কতে আমার ব্যালট পেপারটা পেতে চাই, আমরা এই ক ঠিকানায় ব্যালট পেপারটা পাঠাবো। সেটা আমেরিকান ঠিকানা, হ্যাঁ সেটা আমেরিকার হতে পারে, বিশ্বের যে কোনো জায়গায় হতে পারেন প্রবাসী হিসেবে। বিশ্বের যেটা এখন আমেরিকার প্রেক্ষিতে আমরা আমেরিকান প্রেক্ষাপটেই বলি। আপনি নিউ ইয়র্ক প্রবাসী এলাতে থাকেন, যেটাই হোক না কেন, আপনি যে ঠিকানাটা দিলেন আমরা 3টা এনভেলপ এখানে ব্যবহার করছি। প্রথম এনভেলপটা বড়। স্যার আমরা একটু করে এগোই, পরিষ্কার হয়নি। সেটা হলো পোস্টাল বিডি যে অ্যাপটি, সেখানে আমরা রেজিস্ট্রেশন করতে হবে। আমাদেরকে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এবং আমরা কোন ঠিকানায় ব্যালটটি পেতে চাই সেটি আমরা ইনপুট করতে হবে। দেন এখানকার কাজ কি আমাদের শেষ? এখানে আপাতত শেষ। এটা আপাতত শেষ। এটা তার মানে আপনি আমাকে কোন কনস্টিটিউয়েন্সি, এটা আমি জেনে গেছি, এবং কোন ঠিকানায় আপনি এই ব্যালটটা পেতে চান সেটাও আমরা নির্ধারিত হয়ে গেল। এখন বাকি দায়িত্বটা হচ্ছে নির্বাচন কমিশনের। আমরা আপনাদের কাছে প্রবাসী যারা আছেন তাদেরকে
আপনি যে ঠিকানায় ব্যালট পেপারটা পেতে চান সেই ঠিকানায় আমরা একটা বড় ইনভেলপে আরো দুটো ইনভেলপ ভিতরে দিয়ে মোট 3টা ইনভেলপের একটা পোস্টেজ প্যাকেট আপনাদের কাছে পাঠাবো। ওকে, বড় ইনভেলপটাতে আপনি যে ঠিকানা দিয়েছেন সেখানে আপনি প্রাপ্তির জন্য, আর দ্বিতীয় মাঝখানে আর একটা ইনভেলপ থাকছে, সেই ইনভেলপটাকে আমরা একটু রঙিন করছি ফর দি অ্যাট্রাকশন অফ দি পোস্টাল ইউনিয়ন অ্যান্ড পোস্টাল সাপোর্ট সিস্টেম, যে সেই সেই ইনভেলপে লেখা আছে রিটার্নিং অফিসারের ঠিকানা। ওকে, কারণ আমি বললাম যে 300 কনস্টিটিউয়েন্সির কোনো একটা রিটার্নিং অফিসারের, তার মানে আপনি যে ভোটটা দিচ্ছেন সেটা কিন্তু সরাসরি রিটার্নিং অফিসারের কাছে চলে যাচ্ছে, এটা নির্বাচন কমিশনেও আসছে না, একদম স্ট্রেট রিটার্নিং অফিসারের কাছে যাচ্ছে। তৃতীয় যে ছোট আরেকটা ইনভেলপ, সেটার ভিতরে থাকছে ব্যালট পেপারটা। আমরা হিসাব করে দেখেছি ডাক বিভাগের সাথে যে একটা পত্রালাপ ফিরতে হতে আমাদের সর্বোচ্চ সময় লাগে 28 দিন। ওকে, মানে আপনারা পাঠালেন আবার এখান থেকে পাঠানো হলো, এটা মিলিয়ে সর্বোচ্চ দূরত্ব ভেদে 28 দিন। কিন্তু আমাদের বিবেচনায় দেখেছে যে প্রতীক বরাদ্দের পরে প্রকৃত ভোট গ্রহণের তারিখের ভিতরে গ্যাপ থাকে সর্বোচ্চ 21 দিন। ওকে, তাহলে 28 দিনের তো তাহলে আমরা গ্যাপটা পূরণ করতে পারবো না, নির্বাচনের দিনেও পাচ্ছি না। তাহলে এটাকে মানে সামাল দেওয়ার জন্য আমরা বলছি যে আমরা ব্যালট পেপারটা পাঠিয়ে দেবো আগে। ওকে, প্রতীক বরাদ্দের আগে, প্রতীকটা তো প্রার্থীর অনুকূলে বরাদ্দ হয়, তাহলে আমরা যদি আগে পাঠিয়ে দিতে পারি, যারা নিবন্ধন করেছেন তাদের ওই ঠিকানায় যদি আমরা এগুলো পাঠিয়ে দিতে পারি, তাহলে আমরা কিভাবে দিব, তাহলে নাম থাকবে না কিন্তু প্রতীক দিয়ে আমরা ব্যালট পেপারটা পাঠালাম। আমাদের এই মুহূর্তে প্রতীক আছে 115টা, তাহলে আমরা 115টা প্রতীককে পেপারে নিয়ে প্রিন্ট করে আমরা আমাদের যারা নিবন্ধিত ব্যক্তির কাছে পাঠিয়ে দিচ্ছি। উনি পাওয়ার পরে একটা প্রথম যে বড় ইনভেলপটা যেখানে ওনার ঠিকানাটা আছে ওখানে কিউআর কোড স্ক্যান করবেন যে হ্যাঁ উনি এটা পেয়েছেন, আমরা জানলাম যে উনি ঠিকানায় পেয়েছেন। সেটা ওই অ্যাপ দিয়েই করবেন, যে এক্স্যাক্টলি ওখানে আপনি স্ক্যান করলে আমরা এটা পেয়ে যাচ্ছি যে হ্যাঁ আমাদের প্রাপ্তি স্বীকার। আচ্ছা, আপনাকে আর ফার্দার কোনো অ্যাকনলেজমেন্ট দিতে হবে না। এরপরে আমরা বললাম যে হ্যাঁ এখন আপনি ভোট দিবেন কখন? আমরা প্রতীকের বরাদ্দ হয়েছে প্রার্থীদের পাশে, নামের পাশে, আমরা আপনাদেরকে যে ঠিকানায় আপনার দেওয়া আমরা যে অ্যাপে আছে সেই অ্যাপে আমরা আপনাদেরকে মেসেজ দেব যে আপনি এখন ভোট দেন। এখন আমরা একটা নির্দিষ্ট সময় ঠিক করে দেব যে 36 ঘন্টা বা 48 ঘন্টা, এটা এখনো ঠিক হয়নি আমরা কত সময় দিব। এটার কেন আপনি বলতে পারেন যে 36 ঘন্টা বা 48 ঘন্টা সময় দিতে হবে কেন? টাইম একটা ডিফারেন্স আছে। আমরা জানেন এখানে যখন নিউ ইয়র্কে যখন সকাল, বাংলাদেশে তখন রাত, কিন্তু আমাদের ভোট তো হয় সকাল থেকে। কাজে এই সময়ের ব্যবধানটাকে বিবেচনায় নিয়ে নাম্বার 1 আর নাম্বার 2 যে আপনি ঠিকানায় দিয়েছেন কিন্তু পেশাগত কারণে বা পারিবারিক কারণে আপনি হয়তো সেই ঠিকানায় তাৎক্ষণিকভাবে ছিলেন না। কাজে আমি যদি আশা করি যে আপনাকে পাওয়া মাত্র সেই জন্য আপনাকে একটা স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে আপনাকে যখন বললাম যে হ্যাঁ আপনি এখন ভোট দেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে, আপনি তখন আবার ওই অ্যাপে অ্যাক্সেস করে আপনি দেখতে পাবেন যে আপনার কনস্টিটিউয়েন্সিতে কয়জন ক্যান্ডিডেট আছে এবং কি কি প্রতীকের তাদের আছে। তারা যদি আমি ব্যালট শিটে নাও পাই, আমি অ্যাপে দেখে শিওর হতে যে আমি আসলে যাকে ভোট দিচ্ছি তিনি যোগ্য প্রার্থী কিনা। না, যোগ্যতার ব্যাপারটা তো পরে। আমি বলছি যে আপনি দেখলেন যে জনাব ক এবং তার প্রতীক হচ্ছে খ, আমরা ওই খ প্রতীকটা তো ব্যালটে আছে, তখন আপনি যদি মনে করেন যে ককে খ প্রতীকে দিবেন তখন আপনি খতে ক্রস আউট করে বা টিক চিহ্ন করে আপনি ব্যালট পেপারটা বন্ধ করে মুখ বন্ধ খামে আমরা এইটা আপনার ওই যে দ্বিতীয় আর একটা খাম যেটা বলেছে যে রিটার্নিং অফিসারের ঠিকানা সম্বলিত, ওইটার ভিতরে ভরে, এবং ওখানে আরেকটা ঘোষণা পত্র আছে যে আমি আমার ভোট নিজে দিয়েছি, আমার ভোট আমি দিয়েছি, আমি শর্ত বুঝেছি, আমি আমার স্বীয় বিবেচনায় দিয়েছি, এই ধরনের কিছু যে প্রাতিষ্ঠানিক কিছু শর্ত থেকে সেগুলো নিয়ে আপনি একটা স্বাক্ষর দিয়ে এটা পাঠিয়ে দিলেন। এই পাঠিয়ে দিলেন, আপনি আপনার নিয়ারেস্ট পোস্ট বক্সে আপনি এটা ড্রপ করে দিলেন। আপনি জানেন আমি তো আগেই বলেছি যে রিটার্নিং অফিসারের ঠিকানাটা আছে, এটা সরাসরি রিটার্নিং অফিসারের কাছে যাবে। এখন এটা ভোট গ্রহণের আগে পৌঁছাবে। আগে পৌঁছাবার ফলাফল হচ্ছে যে আপনি ধরেন যে তারিখে ভোট হবে, 1 তারিখে ভোট হবে মনে করেন, আপনি হয়তো পেয়েছেন আগের মাসের 25 তারিখে। রিটার্নিং অফিসার এটা কি করবেন? রিটার্নিং অফিসার তার হেফাজতে রাখবেন এবং যখন ভোট গণনা হবে সেই গণনার সাথে এটাকে অন্তর্ভুক্ত করে
উনি ভোটটা গণনা করবেন। ওকে, কিন্তু ভোট গণনার মানে শেষে পরের দিন যদি এটা পৌঁছায়, তার দুর্ভাগ্যক্রমে এটাকে আর বিবেচনা করা হবে না। কাজেই এই জায়গাটাতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা যখনই অ্যানাউন্সমেন্টটা করছি বা আপনি যখন মেসেজ পাচ্ছেন যে আপনি এখন ভোট দেন, আমি বলবো সবিনয়ে যে আপনারা দয়া করে ভোটটা দিবেন, টাইমলি ভোটটা দেবেন এবং সেটি পোস্ট বক্সে টাইমলি পোস্ট করবেন। আপনি আমরা একটা ট্র্যাকিং নাম্বার ওখানে থাকবে, আপনি জানতে পারবেন যে আপনার ভোটটি নির্দিষ্ট আপনার রিটার্নিং অফিসার কাছে পৌঁছেছে। তার মানে স্যার আমাদের দিকে যারা আমরা প্রবাসী বাংলাদেশিরা আছি তাদের কাজ করতে হবে অল্প কয়েকটা। যাদের জাতীয় পরিচয়পত্র অলরেডি আছে তাকে ওই অ্যাপটাতে রেজিস্ট্রেশন করতে হবে, তিনি নিজের ঠিকানা দেবেন এবং যখন তিনি পেয়ে যাচ্ছেন ব্যালটটা তাকে কিউআর কোড স্ক্যান করতে হচ্ছে, টাইমলি আপনাদের ঘোষণা অনুযায়ী এসএমএস পাওয়ার পর তিনি ভোটটা দেবেন এবং পোস্ট বক্সে ফেলবেন। এইটুকুই আমাদের টেকনিক্যাল কাজ। আমি স্যার আসবো যাদের পরিচয়পত্র এখনো নেই তারা কি করবেন সেই বিষয়টি আমি একটু আব্দুর রব মন্ডল আপনার কাছে যেতে চাই। সেটি হলো আজকে নিউ ইয়র্কের কনসাল জেনারেল অফিসে আপনারা একটি কাজের উদ্বোধন করেছেন, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এই কাজটি জাতীয় পরিচয়পত্র সেবা নাম দিয়েছেন আপনারা, অর্থাৎ যারা জাতীয় পরিচয়পত্র নেই তাদেরকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করছেন। এটি কিভাবে ভোটের সঙ্গে সম্পৃক্ত সেটি একটু পরে আপনার কাছে শুনবো, কিন্তু আমরা যেটি জানতে চাই সেটি হলো যে কিভাবে আপনারা এই জাতীয় পরিচয়পত্র কার্যক্রমটা পরিচালনা করছেন। আপনি দেখুন, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রবাসীদের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে তারা ভোট প্রদান করবে। বর্তমান সরকার তাদেরকে ভোট দেওয়ার জন্য সুযোগ করে সিদ্ধান্ত নিয়েছেন। তো এই জন্য আমরা এখন দূতাবাসগুলিতে যাতে এনআইডি দেওয়া যায় এই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি 40টি দেশে আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করব। তো এখানে যে কাজটি করতে হবে যে এনআইডি তো ইতোমধ্যে অনেক প্রবাসীরই আছে, হয়তো যারা হয়তো বা এনআইডি নেওয়ার জন্য দেশে যেতে হয়, সমস্যা থাকে, সুযোগ হয় না। বিশেষ করে ওই শ্রেণীর যারা আবেদনকারী তারাই কিন্তু ওই দূতাবাসে বা কনসুলেটে গিয়ে আবেদন করবে। আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে। তাকে যে বাংলাদেশের দেশের নাগরিক এই কাগজপত্রগুলি কনসুলেটে জমা দিবে, আবেদনপত্র তারা পূরণ করবে এবং তার যে আবেদনটা এটা কিন্তু নির্বাচন কমিশনে যাবে। নির্বাচন কমিশন থেকে তার যে স্থায়ী ঠিকানা সেই এলাকার যে নির্বাচন কর্মকর্তা আছে ওনারা যাচাই বাছাই করে ওনারা কিন্তু একটা প্রতিবেদন দিবে। এরপরে নির্বাচন কমিশন চূড়ান্ত হবে, তার সিদ্ধান্ত নেওয়ার পর কনসুলেটে কিন্তু চলে আসবে যে ওই ব্যক্তির জন্য তাকে এনআইডি কার্ড দেওয়া যায়, ইস্যু করা হোক। ইস্যুটা এইরকম যে উনি মোবাইলে অথবা কিন্তু ইমেইলে জেনে যাবেন যে একটা নাম্বার কিন্তু চলে আসবে, ওই নাম্বারটাই কিন্তু ওনার এনআইডি নাম্বার। অনেকের ভিতরে একটা কনফিউশন থাকে যে আমার স্মার্ট কার্ডটা আমি পেলাম না। তো স্মার্ট কার্ডটা হচ্ছে নির্বাচন কমিশন থেকে প্রিন্ট করতে একটু সময় সাপেক্ষ বিষয়, কিন্তু ওইটা কোনো বিষয় না। নাম্বারটাই হলো আমার গুরুত্বপূর্ণ। হলো আপনার কাছে ফিজিক্যাল কার্ডটা না থাকলেও নাম্বারটা আছে, নাম্বারটাই আমার, এবং নাম্বারটা দিয়ে স্যার আমাদের এই অ্যাপেও কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলা। কিন্তু এখানে একটা জিনিস আছে, নাম্বারের সাথে সাথে আপনার আমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কার্ডটাকেও দেখতে চাই। ওকে, কার্ডটাকেও দেখতে চাই যে আপনারা জানেন যে বিভিন্ন আমাদের যে ক্রেডিট কার্ড গুলো করতে দু সাইডেরই আমরা ছবিটা দিতে হয় এটা, এবং লাইভলিনেসটা টেক্সট করতে হয়, ওইটা লাগবে। কাজে ফিজিক্যালি আপনাকে কার্ড ছাড়া শুধুমাত্র নাম্বারের বেসিসে এটা কিন্তু রেজিস্ট্রেশন হবে না। আপনারা মন্ডল যেটি জানতে চাই সেটা হলো আপনাদের এই পরিচয়পত্র পাওয়ার জন্য অর্থাৎ নিবন্ধনের জন্য এখন কনসাল জেনারেল অফিসে কোন প্রসেস, অর্থাৎ কিভাবে কেউ একজনের পরিচয়পত্র নেই তিনি কি আপনাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন, তারপরে তিনি অনলাইনে সময় নিয়ে সেই সময়টাতে ছবি তোলার জন্য কিংবা ফিঙ্গারপ্রিন্ট কিংবা কি লাগবে আসলে? প্রথমত অনলাইনে তাকে ফর্ম ফিল আপ করতে হয়, এরপরে যখন সাবমিট করবে সাবমিট বাটনে সাবমিট হবে, এরপর ফিঙ্গার তাকে প্রিন্ট দিতে হবে, তাকে দূতাবাসে যেতে হবে। এই প্রক্রিয়াটা কিন্তু একই মতো পাসপোর্টের পাসপোর্টের যে প্রক্রিয়াতে দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়, এখানে কিন্তু ওই রকমের প্রক্রিয়া ফলো করেই যেতে হবে। একবারে সবাইকে কিন্তু যাওয়ার প্রয়োজন নাই। তখন দেখা যাবে সবাই গেলে হয়তো আপনারাও ম্যানেজ করা একটু বুঝতে হবে, তখন একটু দিয়ে তারপর তাদেরকে যেতে হবে, এই প্রক্রিয়াতেই যেতে হবে। আর একটা ক্লারিফিকেশন, অনেকেই মনে করছে যে এনআইডি কি ভোটের আগে শেষ হয়ে যাবে, প্রক্রিয়াটা সেই রকম নয়। যেমন পাসপোর্ট চলমান প্রক্রিয়া শুরু হয়েছে, চলতেই থাকবে। এনআইডি এর কিন্তু প্রক্রিয়াটা এইরকম, চলমান প্রক্রিয়া। এটির সম্পর্ক অনেক বেশি নয়, এটি আপনি ভোট দিলেও পাবেন না দিলেও পাবেন, আপনি কি পুরো বছর
জুড়েই আপনি এটি আবেদনটি করতে পারছেন। পুরো বছর জুড়েই করতে পারবেন উনি, এতে কোনো ইয়ে থাকবে না। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মদন নন্দিত নাগাটন থেকে বলছি। জি। গত বছর আমার ওয়াইফ স্থানীয় নির্বাচন অফিস থেকে আপনার এনআইডি কার্ড করছে, কিন্তু সে ভোটার রেজিস্ট্রেশনের সময় ছিল না। তাহলে কি সে ভোটার রেজিস্ট্রেশনে তার কি নাম আছে? স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনআইডি কার্ড থাকার অর্থই হচ্ছে আপনি নিবন্ধিত ভোটার। আপনার এনআইডি কার্ড থাকার অর্থই হচ্ছে নিবন্ধিত ভোটার। আমি কথাটা দুবার বললাম এই কারণে যে আপনার রেজিস্ট্রেশন, আপনি যদি নিবন্ধিত ভোটার না হন আপনার এনআইডি পাওয়ার সুযোগ নেই। কাজে আপনার আশঙ্কা মুক্ত থাকতে পারেন। এনআইডি কার্ড যখন আছে আপনার কাছে, আপনি একজন নিবন্ধিত ভোটার। এবং আপনাকে পরবর্তীতে ভোট দিতে হলে অ্যাপস এবং যেসব বিষয়গুলো স্যার আগে বলেছেন সেই বিষয়গুলো ফলো করলেই চলবে। জি, আক্তার আহমেদ, আপনার কাছে এরপরে যে প্রশ্নটি রাখতে চাই, যেটি আপনি আগে বলতে চেয়েছিলেন, সেটি যাদের এনআইডি নাই, যারা এখন পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত ভোটার নয়, তারা এবার যদি ভোট দিতে চায় তারা কি করবেন? আচ্ছা, এখানে এনআইডি বা আমি বলবো এটাই তো বাই প্রোডাক্ট অফ দি ভোটার রেজিস্ট্রেশন। ভোটার হলেই এনআইডিটা পাওয়া যায়। তাহলে ভোটার হতে গেলে কি লাগবে? ভোটার হতে গেলে প্রথমত যেটা হচ্ছে যে একটা ফর্ম পূরণ করতে হবে। আমরা যেটাকে বলি নিবন্ধন ফর্ম 2 ক। এই ফর্মটা আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। দ্বিতীয় মানে আমাদের ওয়েবসাইটে নির্বাচন কমিশন ওয়েবসাইটে। এর সাথে আরেকটা জিনিস লাগবে যে বাংলাদেশের জন্ম নিবন্ধনের সনদ, জন্ম নিবন্ধন আমরা যেটাকে বলি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেয় স্থানীয় সরকার বিভাগের আওতায় রেজিস্ট্রার জেনারেল বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রার, উনি এটা দেন, ওনার কাছে এটা দেন। ওখানে কিছু তথ্য দিতে হয় যে নাম, বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান, স্থায়ী ঠিকানা আর জন্ম তারিখ, এই ধরনের কিছু বেসিক ইনফরমেশন দিতে হয়। ওইটা কিন্তু আমার প্রিরিকুইজিট ফর ভোটার রেজিস্ট্রেশন। এর সাথে আরো যেটা লাগে সেটা হচ্ছে যে মেয়াদ সম্মিলিত বা মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট। মেয়াদ সম্মিলিত হলে ভালো, যদি মেয়াদ সম্মিলিত না হয় মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট যদি হয় সেটা হয়। এটা কিন্তু আইদার অফ দ্য টু। এখন বলতে পারেন আমার মেয়াদ সম্মিলিত নাই, মেয়াদ উত্তীর্ণটাও নাই, তখন এনআইডি আছে এমন 3 জন ব্যক্তির প্রত্যয়ন। তারা বাংলাদেশি হতে হবে, এনআইডি থাকলে তো বাংলাদেশি। না, মানে আমেরিকা অবস্থান করতে পারেন, কোনো অসুবিধা নেই। কেন আমার তো তিনি বলছেন যে আমি প্রত্যয়ন করছি জনাব অমুক প্রবাসী, কিন্তু উনি আমাদের একটা ফর্মই আছে, এটা প্রেসক্রাইব ফর্মই আছে, সেটাতে প্রত্যয়নটা দিচ্ছেন। তাহলে এটা হচ্ছে যে শর্তটা হচ্ছে এটা। আবেদনকারী পিতামাতার এনআইডি। যে এখন পিতামাতা যদি বা তাদের বাংলাদেশে অনলাইনে জন্ম নিবন্ধন বা বাংলাদেশে যদি ইন্তেকাল করে থেকে থাকেন তাহলে মৃত্যু সনদ, যেটা আবার ওই বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রারের কাছ থেকে পাওয়া যায়। আর আপনার ওয়ারিশন সনদ, এটা মানে কথাটা হচ্ছে যে একটা লিঙ্ক জানতে হবে। আপনি বাংলাদেশের মানুষ এমন একটা প্রমাণ আপনাকে দিতে হবে, যে কোনো প্রমাণ দিলেই আপনাদের। এবং আমরা এই অপশন যে এটা না দিলে হবে না তা না, আমরা বলছি অল্টারনেটিভ, যে অনেকের কাছে নাই কিন্তু অল্টারনেটিভ আপনি প্রমাণটা দেন। দেওয়ার পরে আমরা বললাম যে হ্যাঁ আর কি লাগবে, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগবে, এটা রঙিন। একটা ছোট্ট সম্পর্ক প্রশ্ন এর মধ্যে করতে চাই, অনেক দর্শক আমাদেরকে অনলাইনেও জানতে চাচ্ছেন। বিশেষ করে অনেকে বলছেন আমার সন্তান তো জন্মেছে আমেরিকায়, তাহলে জন্ম সনদ তার যদি আমি জাতীয় পরিচয়পত্র বাংলাদেশে করতে চাই তাহলে সেটি কিভাবে সম্ভব হবে? সেটি সম্ভব এইভাবেই যে তিনি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা করবেন। বার্থ রেজিস্ট্রেশন, বাবা মা তো বাংলাদেশের বংশোদ্ভূত, তারা এখানে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তাদের তো সূত্রটা রয়ে গেছে। আমি তো ওইটাই বলছি যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা করছেন, যেটা আমাদের কনসুলার জেনারেলের অফিস থেকেও দেওয়া হচ্ছে। কাজে ওইটা পেলে আমার জন্য প্রথম ধাপটা পার হয়ে গেল। কাজে এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি তথ্য দিয়ে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নেন, ওইটার বেসিসে আর আমি যেগুলো কথাটা বললাম এটার ভিত্তিতে আপনি ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেন। আমরা এটাকে তার ঠিকানায় আমরা যাচাই বাছাই করে আমরা দেখবো যে হ্যাঁ সঠিক। এখন যাচাই বাছাইয়ের কথাটা আসছে কেন, যে আপনি এটা আসছে যে এটা কিছু কিছু ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ হবে। তার কারণ হচ্ছে যে
যিনি যে কেউ আবেদন করতে হলে তো আমরা সেটাকে গ্রহণযোগ্য না। তাহলে বাংলাদেশে যে তার নাগরিক হওয়ার জন্য যে সূত্র ধরে নাগরিক হচ্ছেন সেই সূত্রের সত্যতা লাগবে, ওটার জন্য আমরা মাঠ পর্যায়ে ভেরিফিকেশন করি। আর অতিরিক্ত একটা ভেরিফিকেশন লাগে পার্বত্য 3টা জেলার 56টা উপজেলায় যেখানে রোহিঙ্গা অধ্যুষিত, সেখানে আমাদের এই ভেরিফিকেশনটা একটু বেশি লাগে। একটা বিশেষ কমিটির মাধ্যমে এটাকে প্রত্যয়ন করায় নিতে হয়। তো ওই বিশেষ কমিটির মাধ্যমে যে প্রত্যয়নটা করতে হয় তা সেখানে একটু বেশি সময় লাগে। আদারওয়াইজ এটা 10 থেকে 15 দিনের ভিতরে আমরা এটা কমপ্লিট করে দিতে পারি। স্যার এইটা কি আমরা যারা আমেরিকায় থাকি আমরা জানি যে ফটো আইডি, এখানে যে কোনো কাজ আপনি করতে চান একটা ফটো আইডি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে বেস ধরা হয়, অর্থাৎ আমি যে কোনো কাজ করব, যে কোনো কিছুর জন্য আবেদন করব, ফটো আইডিটা আমার লাগবে। এবং এনআইডি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ফটো আইডি, সবচেয়ে সহজ ফটো আইডি। এটা দেওয়ার ক্ষেত্রে যত সহজ বলছেন আপনারা, এত সহজে কি এটার মিসইউজটা বেড়ে যাওয়া কিংবা এটি দিয়ে নানা ধরনের, আমরা তো শুনেছি এনআইডি দিয়ে নানা ধরনের অপকর্ম করার মানুষের সুযোগ তৈরি হয়, এটি কি হবে নাকি আপনারা ওই জায়গাটাতে অন্তত যাচাই বাছাইয়ের জায়গাটাতে একটু স্ট্রং থাকবেন? আচ্ছা, যাচাই বাছাইয়ের ব্যাপারে তো স্ট্রং অবশ্যই, কেননা মিথ্যা তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে তো যাচাই বাছাই কেউ, আমরা ওই জন্যই তো যাচাই বাছাইয়ের মাধ্যমে তো আমরা সঠিকতাটা জানতে চাচ্ছি। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে মিসইউজ অফ দি এনআইডি, এখন এটা তো যে সেবাটা নেবেন সেই সেবা মানে দানকারী প্রতিষ্ঠানের শর্ত তাকে পূরণ করতে হবে। যেমন ব্যাংকে আমি যদি বলি যে আমি এটা অ্যাকাউন্ট ওপেন করতে চাই, তাহলে ব্যাংকিং এর সেক্টরের যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টস তারা ফুলফিল করবেন। এখন তারা যদি না হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না। ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার এনআইডি লাগবে। ড্রাইভিং লাইসেন্সের ইন অ্যাডিশন টু দি এনআইডি তারা দেখবেন যে তিনি হাঁটা চলাফেরা করতে পারেন কিনা, এই অন্যান্য বিষয়গুলো আছে। এখন যে যার অধিক্ষেত্রের প্রয়োজনটুকু যাচাই বাছাই করে নেবেন, এইটাই হচ্ছে মোদ্দা কথা। তাহলে স্যার আমরা একটা এই কথার ফাঁকে আরেকজন দর্শক আছেন, তার টেলিফোনটি একটু নিতে চাই। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন, এরপর আমরা আবারও আলোচনায় ফিরছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি কুইন্স থেকে আহসান হাবিব বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমার বাবা এবং মার বয়স 75 প্লাস, হ্যাঁ, তো তাদের ফিঙ্গারের একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে যে এনআইডি কার্ডের ক্ষেত্রে তো ফিঙ্গার ম্যান্ডেটরি, সেক্ষেত্রে দেখা যায় যে যদি ফিঙ্গার যদি না মিলে বা মানে আঙুলের যে রেখাগুলো অনেকটাই অস্পষ্ট, ফিঙ্গার নিতে চায়, সেক্ষেত্রে সমাধান কি? আচ্ছা, এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমরা এর একটা সার্টিফিকেট দেই যে এই ফিঙ্গার আমাদের এখানে রেকর্ডেড না, এবং সেই সার্টিফিকেট ভ্যালিড ডকুমেন্ট ফর ফার্দার ক্লারিফিকেশন, এবং আমরা একটা বাংলা এবং ইংরেজিতে দুই ভাষাতেই আপনার এই সার্টিফিকেটটা দেওয়া হয় যে এই জনাব অমুকের আঙুলের ছাপ গ্রহণ করা সম্ভব না, এই সার্টিফিকেটটা আমরা দিয়ে থাকি। কাজে ওই সার্টিফিকেটটা যিনি যার আছে, যার জন্য যেটা প্রযোজ্য সেটা তার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। এটা কাজে এটা সমাধান আছে। এটা আমরা এটা ঢাকা থেকে আমরা এই সার্টিফিকেটটা দেই, এবং এটা একটু আমরা সেন্ট্রালি মনিটর করি যাতে এটা মিসইউজ না বা অ্যাবিউজ না হয়। এবং আহসান হাবিব ভাইয়ের মতো আরো যাদের এই সমস্যাটি আছে, বিশেষ করে বয়স্ক বাবা মা, তারা এই সমস্যার সমাধানটা পেয়ে গেলেন। আরেকজন দর্শক আছেন, আপনার টেলিফোনটিও নিতে চাই। দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিথিগান থেকে আমি বলছি, আমি ডক্টর আব্দুল রশিদ নাম। জি, তো আমি একটু জানতে চাচ্ছিলাম এটা যে এনআইডি কার্যক্রমটা কি আমেরিকাতে শুরু হয়েছে যারা না হবে? জি, ওইটা আমার একটু জানার। অনেক ধন্যবাদ। আপনি মিশিগান থেকে বলছেন? যে আমি মিশিগান থেকে। স্যার, অন্য একটি স্টেট থেকে তিনি জানতে চাইছেন যে শুরু হয়েছে কিনা। আপনি আমরা আমেরিকাতে, নর্থ আমেরিকাতে আমরা 4টা জায়গায় এই কার্যক্রমটা শুরু করেছি। আজকে নিউ ইয়র্কে আমরা শুরু করেছি, কালকে আগামী পরশুদিন আমরা ওয়াশিংটন ডিসিতে করব, মায়ামি এবং এলএতে 4টা জায়গায় করা হবে। তো আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আমরা আজকে নিউ ইয়র্কে এটা শুরু করা হয়েছে, আরো 4টা জায়গায় এটা করা হবে পর্যায়ক্রমিকভাবে।
এবং মিশিগানে যারা আপনারা আছেন তারা ওয়াশিংটন ডিসির মাধ্যমে সেটি করে নিতে পারবেন আপনাদের কাছাকাছি। সাধারণত আমি যদি শিওর হয়ে থাকি যে মিশিগানের ওনারা ওয়াশিংটন ডিসির সেবাটাই নিয়ে থাকেন। এটা পারবেন, এটা আপনি jurisdiction ভাগ করা তো উনি জানেন কোথায়, আপনি কাছাকাছি দূতাবাস যেখানে আছে আমরা সেখানেই আসলে যাবেন। আলোচনাটা এগোতাম, কিন্তু অসংখ্য দর্শক স্যার মানে আপনাকে পেয়ে তারা আমেরিকা যারা আছে তারা প্রশ্ন করতে চায়। আরো একজন দর্শক আছেন টেলিফোনে, তাদের সমস্যাগুলো নিয়ে আসলে আপনাদেরকে জানাতে চায়। নিঃসন্দেহে যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, আমি দুটো সম্পর্ক তথ্যটা বলে রাখা ভালো। আচ্ছা, একটা হচ্ছে যে যারা ভোট দেওয়ার জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হবেন, তারা যদি কোনো কারণে বলেন যে না আমি দেশে এসেছি, আমি দেশে ভোট দিতে চাই, এটা হবে না। ওকে, এটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য। এটা কিন্তু আমাদেরকে আমি খুব স্পষ্ট করে বলতে চাই। আপনি বিব্রত হবেন, আপনি কেন্দ্রে গিয়ে বিব্রত হবেন যে আমি ভোট দিতে পারছি না। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি যে নিবন্ধন করেছি আপনি এটা জানবেন কি করে? আমরা কিন্তু ভোটার তালিকায় আপনার নামের পাশে আমরা আপনার ওয়াটারমার্ক করে দিব যে আপনি আউট অফ কান্ট্রি ভোটার, OCV আমরা এটা আমরা প্রিন্ট করে দিব। কাজে আপনি যদি ভোট কেন্দ্রে যান এবং আপনি যে তখন একটু বিব্রতকর পরিস্থিতিতে আমরাও পড়বো, আপনিও পড়বেন। কাজেই বিদেশে যদি নিবন্ধন করে থেকে থাকেন, আপনার ঠিকানায় যে ব্যালট পেপারটা যাবে সেখানে আপনি অনুগ্রহ করে সেই ভোট মাধ্যমে ভোটটা দিবেন। অনেকে আছে যাদের মনে করতে পারেন আমি তো দেশে চলে এসেছি, আমি এখন পারবো কিনা, এটা হবে না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে রেজিস্ট্রেশনে আপনি যে ঠিকানাটা দিয়েছেন, আপনি অ্যাপে যখন রেজিস্ট্রেশন করেছেন যে ঠিকানাটা দিয়েছেন, এই ঠিকানাটাতেই আপনাকে আমরা ব্যালট পেপারটা পাঠাবো। এখন বলতে পারেন যে আমি তো সংশোধনের সুযোগ থাকা উচিত। হ্যাঁ, সংশোধনের সুযোগ এই পর্যায়ে দিতে আমরা একটু সীমাবদ্ধতা আছে। তার কারণ হচ্ছে যে আমাদের কতগুলো ধাপ ধাপ মেনে চলতে হয়। সেজন্য আমরা সবিনয়ে অনুরোধ করব আপনাদেরকে, আপনি যে ঠিকানায় দিয়েছেন সেই ঠিকানায় আমরা আপনাকে ব্যালট পেপারটা পাঠাবো, এবং আপনি সেই ঠিকানায় ব্যালট পেপারটা পাওয়ার পরে যে পদ্ধতি বলা আছে সেই পদ্ধতি অনুযায়ী আপনি এটা দিবেন। আর তৃতীয় আর একটা জিনিস, আপনাদের ব্যয়ের একটা কথা আসতে পারে যে কস্ট অফ দি এইচ ব্যালট। আমাদের হিসাবে এখন পর্যন্ত পার ব্যালট পার ভোট বাংলাদেশি টাকায় 700 টাকা আমাদের অ্যাসেসমেন্ট আছে, মানে আমাদের দ্যাট ইজ হোয়াট উই অ্যাসেসড, যে 700 টাকা। কাজেই সরকার এটা পুরোপুরি বহন করবে। এবং আপনি প্রবাসী হিসেবে এবং সবার প্রতি সম্মান রেখে বলছি যে আপনার একটা নিবন্ধনের ফলাফল হিসেবে কিন্তু আমরা সরকার কিন্তু 700 টাকা ব্যয় করছে। কাজে আমি সবিনয়ে অনুরোধ করব আপনি আপনার ভোটটা দিবেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, এবং একটি কথা যেটি জনাব আখতার আহমেদ বলার চেষ্টা করেছেন, এর মধ্যেই আমরা জানি যে প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, অর্থাৎ 1 থেকে 15 তারিখের মধ্যে সম্ভাব্য একটি তারিখ তিনি বলেছেন। এই সময় যদি আপনি মনে করেন আপনি বাংলাদেশে থাকবেন, বাংলাদেশে অবস্থান করবেন, বেড়াতে যাবেন, কোনো কাজে যাবেন, নিঃসন্দেহে সেখানে ভোট দেওয়ার সুযোগটি যদি নিতে চান তাহলে এই অ্যাপস ব্যবহার করে রেজিস্ট্রেশন করবেন না। আপনি সশরীরে সেখানে গিয়ে ভোট দেওয়ার সুযোগটি পাচ্ছেন, সেটা তো আছে। যারা পাচ্ছেন না তারাই অ্যাপটি ব্যবহার করবেন। আরো একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার টেলিফোনে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম, আমার রিলেটিভের ওনার আইডি কার্ডে মায়ের নামে ভুল আছে, তো এই সংশোধনের জন্য সহজ পদ্ধতি কি হতে পারে? ওনাকে এক অফিস থেকে অন্য অফিসে পাঠানো হচ্ছে, বাট সংশোধনটি করা হচ্ছে না, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। এনআইডি কার্ড সংশোধনের দায়িত্বটা নির্বাচন কমিশনের, এবং যদি যথাযথ মানে ডকুমেন্টেশন, যেমন মায়ের যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে মায়ের এনআইডি কার্ড দিয়ে সংযোজন করে এটা দিলে তো না হওয়ার কোনো কারণ নেই। আমি সবিনয় আপনার সম্মান রেখেই বলছি, এটা হচ্ছে তত্ত্বগত কিছু সময় ভুল হয় আর সঠিক জায়গাতে না থাকে। কিন্তু আমি আপনার এই মন্তব্যটা আমি অ্যাকসেপ্ট করছি, এবং আপনি যদি আমাদের ওয়েবসাইটে বা আমাকে সরাসরি পাঠাতে পারেন যে এই নাম্বারটিতে আমার মায়ের নামের সংশোধন হচ্ছে না, আমি এটার ব্যবস্থা নেব। এবং আপনি যোগাযোগের জন্য, বাংলাদেশে যোগাযোগের জন্য আপনি আমাকে একটা ঠিকানা দিবেন, যেখানে আমরা যোগাযোগ করলে বাড়তি যদি কোনো তথ্য লাগে আমি সেটা সংগ্রহ করে নিশ্চয়তা দিচ্ছি যে এটা মানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সংশোধনের বিষয়টা যে বুঝতে হবে যে কতটুকু সংশোধন করা হবে। যেমন আমরা কি সূত্রটা পেতে পারি, যেমন আমি আপনাকে সূত্রগুলো বলে দিচ্ছি। আমাদের যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি, ট্র্যাডিশনাল মেথডে এসএসসি সার্টিফিকেটে মায়ের নাম থাকে এখন। তারপরে আপনার যে নিকানা মায়ের থাকে, মায়ের এনআইডি থাকলে তার আছে। ভাই বোনের
আপনার ভাই বোনের ঠিকানা মানে এনআইডি কার্ডে যদি মায়ের নাম সঠিক থেকে থাকে তাহলে সেইভাবে, তার মানে আপনাকে কোনো না কোনো একটা সূত্র দিতে হবে, যে সূত্র দিয়ে আমি বুঝতে পারবো যে হ্যাঁ মায়ের নামটা সংশোধনযোগ্য। অসংখ্য ধন্যবাদ, কারণ অনেক তথ্য আমরা পাচ্ছি, দর্শকদের অনেক জিজ্ঞাসা আছে। আমরা যে বিষয়টি বলছিলাম, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তার মানে তারাও এবার করতে পারছেন। এবং একটু আব্দুর রব মন্ডল, আপনার কাছে যেটি জানতে চাই, স্যার অনেকটা কিছুটা পরিষ্কার করছেন, আপনার 4টি জায়গায় আপনাদের নিশ্চয়ই তারিখগুলো ঠিক হয়েছে। নিউ ইয়র্কে আজকে শুরু করছেন জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়া শুরু করা, অন্যান্যগুলো কবে কোথায় দিচ্ছেন? ওয়াশিংটনে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 5 তারিখে আমরা এনআইডি উদ্বোধন করব। ইতোমধ্যে আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে, তারা 5 তারিখে ওপেন হয়ে যাবে। এবং এরপরে যে আমাদের কনসুলেট আছে মায়ামি, সেখানেও খুব শীঘ্রই হবে, আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে। এবার লস অ্যাঞ্জেলসে, ওখানেই এই আগামী সপ্তাহের ভিতরেই সব হয়ে যায়, আগামী 4 থেকে 5 দিনের ভিতরেই এই 4টা স্টেশনে মোটামুটি সব নিবন্ধন হয়ে যাবে। আপনাকে একটা জিনিস কথা বলি জাস্ট ক্লারিফিকেশনের জন্য, যাদের এনআইডি আছে ওনাদের কিন্তু ভোট এই যে দেওয়ার প্রক্রিয়াতে দূতাবাসে বা কনসুলেটে আসার প্রয়োজন নাই। অনেকে মনে করতে পারেন এটা কিন্তু কনফিউশন, কি করব, ওনাদের কোনো প্রয়োজন নাই। এটা ভোট দেওয়ার জন্য উনি যে প্রবাসী ভোটার, এটার জন্য নিবন্ধনটা করতে হবে, সেটা হচ্ছে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে। একজন দর্শক অলরেডি জানতে চেয়েছেন যে ওই অ্যাপটার নাম কি, আপনি বলেছেন, তিনি মিস করেছেন হয়তো। পোস্টাল ভোট বিডি, ওখানে করবেন কি লাগবে, ভোটের ম্যান্ডেটরি 2-3টা জিনিস, এনআইডি কার্ড লাগবে, ওনার যে ঠিকানায় উনি ওই যে পোস্টাল ব্যালট পেতে চান সেখানকার ঠিকানা পরিষ্কার করে লিখতে হবে, আর ওনার মোবাইল ফোন একটা লাগবে, কারণ মোবাইল ফোন নাম্বারটা দিতে হবে, স্ক্যান বা আছে ওখানে কিউআর কোড, ওগুলি স্ক্যান করতে হবে, এই জন্য মোবাইলটা দরকার তার জন্য। আর একটা ঢাকার না, কিন্তু এটা প্রবাসী ভোটার এই হিসেবে লাগে, এটা লাগবে। আর একটা অনেকের ভিতরে কনফিউশন থাকবে যে আমি যে নিয়ারেস্ট পোস্ট বক্সে দিব, এটা যেতে সময় লাগবে কি না, সময় তো একটু লাগবেই। বাংলাদেশ পোস্টের সাথে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন যে আছে সারা ওয়ার্ল্ডে, ওনাদের সাথে কিন্তু এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে, ওনারা খুব তাড়াতাড়ি যাতে এই পোস্টাল এনভেলপটা পাঠিয়ে দিতে পারেন বাংলাদেশে, সেই সহযোগিতা তারা করবে আমাদেরকে। এটা ভোটারদের পুরো চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, আপনার ভোটটি আপনার নির্বাচনী এলাকায় পৌঁছানোর জন্য প্রয়োজনীয় যা যা করা দরকার বাংলাদেশ সরকার সেটি করছে। আপনার কাজটি যদি আপনি সঠিকভাবে করেন, তাহলে আপনি এবারে বাংলাদেশি কারা সরকার গঠন করবে, কে আপনার এলাকার জনপ্রতিনিধি হবে, সেখানে একজন গর্বিত অংশীদার হবেন, যেটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটিও নিতে চাই। দর্শক, আপনার টেলিফোনটি আমরা নিতে চাই, প্রশ্নটি শুনতে চাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি ভোটার হওয়ার আগে বাংলাদেশ থেকে আমেরিকা চলে আসছিলাম। এখানে আসার পরে আমি ডুয়াল সিটিজেনশিপ সার্টিফিকেট পাইছি। এখন আমি কিভাবে ভোটার হতে পারি বাংলাদেশে? খুবই গুরুত্বপূর্ণ যে এটা ভোটার নিবন্ধনের জন্য আমি আপনাকে আবার কথাগুলো বলে দিচ্ছি। আপনার বার্থ রেজিস্ট্রেশন লাগবে, জন্ম নিবন্ধন লাগবে। জন্ম নিবন্ধনের সাথে সাথে আপনার এটা ডুয়াল ন্যাশনালিটি সার্টিফিকেট, এটা ইজ নট এ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, এটা আপনার রিকোয়ারমেন্ট, এটা নিবন্ধনের জন্য এটা রিকোয়ারমেন্ট না। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি আমাদের যে ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে এই ডকুমেন্টস কি কি লাগবে এটার একটা লিস্ট দেওয়া আছে। কয়টা দলিল লাগবে যেটা আবশ্যকীয়, আর কয়েকটা আছে অপশনাল। আবশ্যকীয় যেমন আমি বলছি যে জন্ম নিবন্ধন, কারণ জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের বেসিসে আমরা ভোটার নিবন্ধনটা হবে, এটা লিঙ্ক করা আছে আইনগতভাবে। এর সাথে আমি জানিয়েছিলাম যে আপনার স্বাভাবিকভাবে আপনি মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ সম্বলিত পাসপোর্ট নিয়ে এসেছেন, হ্যাঁ বিদেশে আপনি এখন আছেন, এখানকার পাসপোর্ট, কারণ কিছুগুলো ইনফরমেশন ওখানে লাগে, যেমন ডেটা। আমরা সবাই সম্মান রেখেই বলছি যে মানে আমরা যখন যে কোনো ফর্ম ফিল আপ করি তখন ট্রান্সপোজিশন এরার বলে একটা আছে, 56 জায়গায় অনেক সময় 65 লেখা হয়, এই ট্রান্সপোজিশন এরার হয়, এবং নাম্বারের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হয়। কাজে আমরা ক্রস ভেরিফিকেশনের জন্য আমরা সাপোর্টিং ডকুমেন্টটা চাই। এর সাথে আপনার যেমন বাবা মায়ের এনআইডি থাকলে ভালো, যদি তারা ইন্তেকাল করে থেকে থাকেন কেউ, তাহলে মৃত্যু সনদ এবং ওই বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন কাছ থেকে পাওয়া যায়। ওয়ারিশান সনদ, যেটা স্থানীয় আপনার পরিষদের ওখান থেকে পাওয়া যায়।
আপনার লোকাল বডি থেকে আপনার নাগরিকের মর্মে সনদ, এই ধরনের কাগজগুলো নিয়ে পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি দিয়ে আবেদন করতে হবে, এবং যে আবেদন ফরম্যাটটা পাওয়া যাবে আপনার ওয়েবসাইটে আছে এটা। এরপরে আপনার যে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং রেটিনা স্ক্যানের ব্যাপারটা করতে হবে। আর একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটা দিতে চাই। হ্যাঁ বলবো, ওই যে আমি জিজ্ঞেস করতে চাই যে নিউ ইয়র্কে এনআইডি যে বানায় ওটা অ্যাড্রেসটা কোথায়? আচ্ছা, মানে কনসাল জেনারেল অফিসের অ্যাড্রেসটা আপনি জানতে চাইছেন। আপনি গুগল করলেও পাবেন 3110 37 এভিনিউ অথবা স্ট্রিট। আমি এই মুহূর্তে মুখস্থ বলতে পারছি না, আপনিও সম্ভবত পারবেন না, কারণ তিনিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখানে এসেছেন। 37 এভিনিউ, হ্যাঁ 3110 37 এভিনিউ, খুবই কাছে, অর্থাৎ জ্যাকসন হাইটসের কাছে, অ্যাস্টোরিয়াতে এটি অবস্থিত। যতটুকু আমার স্মৃতিতে আছে সেখান থেকে আপনাকে সহায়তা করলাম। এখানকার অনেক দর্শকরা অনেক প্রশ্ন করছেন আমাদের সোশ্যাল মিডিয়ায়, এনআইডি অ্যাপ্লাইয়ের জন্য কোন ওয়েবসাইট, আরিফ আসগর জানতে চাচ্ছেন কোন ওয়েবসাইট, সেটি নির্বাচন কমিশনের ওয়েবসাইট। এনআইডি অ্যাপ্লিকেশনের জন্য এনআইডি অ্যাপ্লিকেশনের জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এটা পাবেন। আর অ্যাপটার কথা যেটা বলেছে যে ভোটার নিবন্ধনের জন্য একটু অপেক্ষা করেন, আমরা একটু অপেক্ষা করেন, অ্যাপটা আসবে। আমরা একটু এটা বাগ টেস্ট করা হচ্ছে এবং এটা আমরা আশা করছি যে এই মাসের শেষের দিকে এটা করবো, আমার সময় আছে ইনশাল্লাহ। আর আমার ধারণা যে এইটা রেজিস্ট্রেশন করতে আপনাদের সর্বোচ্চ 10 মিনিট থেকে আর একটু 10 থেকে 12 মিনিট বেশি সময় লাগার কথা না। কাজেই এটা আমরা মনে হয় আপনি ঘরে বসে ব্যালটটা পাবেন, ঘরে বসে আপনি ভোটটা দিবেন এবং নিয়ারেস্ট পোস্ট বক্সে আপনি ড্রপ করে দিবেন, ব্যাস বাকিটুকু আপনাদের তো শেষ। আরেকজন জানতে যাচ্ছেন ইউএস সিটিজেন গেট ন্যাশনাল আইডি, হ্যাঁ ন্যাশনাল আইডি পাবেন। আমাদের স্যার বলেছেন, হোসেন আহমদ কাউসার বলছেন কি কি ডকুমেন্টস লাগবে, এর মধ্যে উনি বলেছেন আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে আছে, আপনি একটু পিছনে গেলেই সেটি শুনে নিতে পারবেন, অর্থাৎ পরবর্তীতে আমরা সময় স্বল্পতার জন্য সেটি পারছি না। একেবারে শেষ প্রশ্নটি স্যার করতে চাই আপনার কাছে, সেটি হলো যে সবার চাহিদা এবং চাওয়ার কারণে বাংলাদেশ সরকার ব্যবস্থা করছে, কিন্তু আমরা জাতি মাত্রই অভিযোগ করতে খুব পছন্দ করি, মানে আমি কাউকে ছোট না করে বলছি। সেই জায়গায় এই ভোটটি, অর্থাৎ আমার যে ভোটটি আমি প্রয়োগ করছি সেটি সঠিক জায়গায় যাচ্ছে, সেটি কোনো দুর্নীতি সেখানে হচ্ছে না, সাইবার সিকিউরিটির বিষয়গুলো আছে, সেগুলো নিশ্চিত করতে নির্বাচন কমিশন কতটা বদ্ধপরিকর? আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমরা যেমন আপনি যে ব্যালটটা পেয়েছেন এটা কিউআর কোডের মাধ্যমে নিশ্চিত করা, এবং আমরা ট্র্যাকিং রাখতে চাচ্ছি যেখানে যে আপনার ব্যালটটা সঠিক জায়গায় পৌঁছেছে কিনা। তার এখন কথাটা হচ্ছে যে এরপরে যখন ভোট গণনা হবে তখন এই ভোটের এই প্রবাসীদের ভোটের এই বাক্সটা সবার সামনেই খোলা হবে, এবং আমরা এবার ভোট গণনার সময় গণমাধ্যমের কর্মীদেরকেও সেখানে থাকতে দেওয়া হচ্ছে। অবজারভাররা যারা আছেন, ফরেন অবজারভার বা দেশি অবজারভার, তারা থাকবেন, আর প্রার্থীদের আপনার কি বলে যে তাদের এজেন্টরা তো থাকবেনই। কিন্তু শর্তটা হচ্ছে যে ভোট গণনা শুরু হয়ে গেলে শেষ না হওয়া পর্যন্ত ওনারা বেরোতে পারবেন না। আচ্ছা, এটা কেন মাঝে এই ভোটগুলো প্রবাসীদের ভোটও কি একই সঙ্গে গোনা হবে? হ্যাঁ, একই সাথে গোনা হবে, কারণ তারা তো ভোট রিটার্নিং কর্মকর্তা সেটি রেখে দেবেন, তারপর কেন স্বাভাবিকভাবে সেটি করবেন, স্বাভাবিকভাবে রিটার্নিং কর্মকর্তা এটা আগেই পাবেন, এই ভোটটা প্রবাসীদের ভোটটা আগে পাবেন। এটা আমাদের রক্ষা করার দায়িত্ব তার, এবং আমরা এটা নিশ্চয়ই আপনারা এইটুকু আস্থা রাখতে পারেন যে আপনার ভোট গণনা হবে। এবং সবচেয়ে বড় কথা দর্শক, এটি একটি শুরু মাত্র, অর্থাৎ সূচনা হয়েছে। যেটি আমাদের দাবি ছিল, আপনার দাবি ছিল যে আপনি ভোট দিতে চান, কারণ আপনি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখেন, রেমিটেন্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের সংকটে আপনি অবদান রাখেন, যেটি আমরা জুলাই বিপ্লবের সময় দেখেছি, 1971 সালে দেখেছি। প্রবাসী সরকার গঠন থেকে শুরু করে প্রবাসীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই ভূমিকার কারণে এটি বাংলাদেশ সরকার করছে, এবং করছে আপনার পিছনে 700 টাকা। এই টাকা বাংলাদেশের মেহনতি মানুষের টাকা, সাধারণ মানুষের টাকা, সেটি বাংলাদেশ সরকার প্রবাসী যারা ভোটার আছেন তাদের জন্য ব্যয় করছেন। নিঃসন্দেহে আপনার এই ভোট দেওয়ার যে সুযোগটি, সেটি অপচয় করবেন না, অপচয় করবেন না রাষ্ট্রীয় সম্পদ, অপচয় করবেন না ভোট দেওয়ার সুযোগটি, সেটি আমাদের আহ্বান থাকবে। এবং যেটি বলছিলাম যে এটি মাত্র শুরু, শুরুতে নানা ধরনের বিষয়গুলো আসতে পারে, নানা ধরনের আস্তে আস্তে এগুতে এগুতে হয়তো সঠিক জায়গায় পৌঁছে যাবে একসময় বাংলাদেশ। এবং আমি এখানে একটা ছোট্ট কথা বলতে চাই, আপনাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনার প্রশ্নের কেন করছেন, আপনি প্রশ্ন করছেন তার কারণ হচ্ছে আপনার মধ্যে একটা দ্বিধা আছে, সেই দ্বিধার জায়গাটা পরিষ্কার করার দায়িত্বটা আমাদের, এবং আমরা
সবিনয়ে বলছি আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা এই প্রশ্নগুলো পর্যালোচনা করি। আমি সবগুলোর প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তার মানে এই প্রশ্নগুলো আমাদেরকে বারবার করে ফেস করতে হচ্ছে এবং ফেস করতে হচ্ছে বলে মানে আমরা এই জায়গাটাগুলো বলছি। এরপরেও আরো প্রশ্ন থাকবে, কিন্তু সেই প্রশ্নগুলোর ইনশাল্লাহ আমরা সঠিক পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো, এটুকু আপনারা আস্থা রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ব্যস্ততম সময় আমরা জানি আপনারা এসেছেন বাংলাদেশ থেকে এবং অনেকগুলো জায়গায় অনেকগুলো কনসাল্ট জেনারেল অফিসে গিয়ে আপনাদেরকে কাজটি করতে হচ্ছে। সেখান থেকে TVN 24 এর দর্শকদেরকে আমেরিকা বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য আপনারা সময় বের করে দিয়েছেন। জনাব আক্তার আহমেদ, সিনিয়র সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন, এবং আব্দুর রউফ মন্ডল, ডিরেক্টর জেনারেল, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার অ্যান্ড ওয়েলফেয়ার ডিভিশনের মহাপরিচালকের দায়িত্বে আছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।